টেকনাফের কাউন্সিলর একরামুল হত্যায় শেখ হাসিনা সহ 11 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। 8 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা। সম্ভাব্যতা যাচাই ছাড়া প্রভাবশালীদের সুবিধা দিতে সিডিএর নতুন 3 মেগা প্রকল্প। পুরনো আবাসিকে এখনো মেলেনি কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা। টেকনাফের কাউন্সিলর একরামুল হককে ক্রসফায়ারে হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনা কর্মকর্তা সহ 11 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। শেখ হাসিনা সহ 8 পলাতকের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এ মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদী সহ গ্রেপ্তার আছে 3 আসামি। সেনা কর্মকর্তা রুহুল আমিন রাজন ও আশিকুর রহমান সৈকত একরামুল হককে সরাসরি গুলি করে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। 2018 সালের 26শে মে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফের কাউন্সিলর একরামুল হক। তবে তৎকালীন সময়ে একরামের মৃত্যুর আগে স্ত্রী ও মেয়ের সঙ্গে হওয়া কয়েকটি অডিও রেকর্ড প্রকাশ করা হয়। একরামের পরিবারের দাবি, তাকে আগে আটক করে পরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর এই ঘটনায় বিচারের দাবি করে পরিবার। পরে বিষয়টি তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। মেজর অবসরপ্রাপ্ত রুহুল আমিন রাজন, আরেকজন হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান সৈকত, তারা সরাসরি গুলি করেছে। শুধু তাই না, এই ঘটনার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনা এই ঘটনাটা যাতে আর বাড়াবাড়ি না হয় সেই কারণে একরামের স্ত্রীকে শেখ হাসিনা ডেকে নিয়ে এসে তাকে বলেছিল যে এটা নিয়ে যাতে আর বাড়াবাড়ি না করে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের জনদাবির বিষয়টি বিবেচনার পাশাপাশি আইনগত দিক যাচাই বাছাই করছে সরকার। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও বলেন, রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ডের ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে সরকার আরও যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে। আর বিদেশ যেতে কোনো বাধা আছে কিনা এই বিষয়ে জানাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অন্যায়ভাবে কেউ কষ্ট পাক সে সিদ্ধান্ত সরকার নেবে না। নতুন রাষ্ট্রপতি নিয়োগে সংবিধানে যেভাবে নির্দেশনা আছে সেভাবেই সরকার পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। রাষ্ট্রপতির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া না নেওয়া, আমাদের সরকার সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় স্বীকারক সেটাও যাব না। প্লট পাওয়ার পর কেটে গেছে বছরের পর বছর, পরিশোধ করা হয়েছে কষ্টার্জিত টাকাও, অথচ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক প্রকল্পগুলোতে এখনও মেলেনি কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা। নানা সংকটে দীর্ঘদিনের পুরনো আবাসনগুলো যেখানে আলো দেখেনি, সেখানে আবারও প্রায় ৬,৭০৬ কোটি টাকার নতুন 3টি আবাসনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। অভিযোগ উঠেছে, কেবল প্রভাবশালীদের সুবিধা দিতে নেওয়া হয়েছে এসব মেগা প্রকল্প। সিডিএর খাতায় আবাসন প্রকল্পের সংখ্যা 16টি, বরাদ্দ দেওয়া হয়েছে 6,500-এর বেশি প্লট, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। 1992 সালে নেয়া মোর্জারটেক এলাকার কর্ণফুলী আবাসিক প্রকল্প 32 বছর পর সম্প্রতি কিছুটা আলোর মুখ দেখলেও অধিকাংশ প্রকল্পের অবস্থায় করুণ। প্লট বিক্রি হয়ে শত শত ভবন উঠলেও তৈরি হয়নি সড়ক, নেই গ্যাস ও পানির সংযোগ। এমন অবস্থা নগরীর কেন্দ্রের আবাসিক এলাকা কল্পলোকে। পরিত্যক্ত অবস্থা জঙ্গল সলিমপুরের, আর বাইজিৎ হাউজিং থমকে আছে শুধু কাগজে কলমেই। নাগরিক সুবিধার অভাবে বছরের পর বছর ঘর তুলতে পারছেন না জমির মালিকরা। নাগরিক সুবিধাগুলো দেওয়া উচিত, রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া উচিত, তারপর লাইনের গ্যাস ঢোকার ব্যবস্থা করে দেওয়া উচিত, কিন্তু এগুলো না করে সিডিও অন্য একটা পরিকল্পনা, আবার নতুন আবাসিক করার একটা চিন্তা ভাবনা করতেছে। যে সকল আবাসিকগুলো হয়েছে সেগুলো পূর্ণাঙ্গ না করে নতুন আবাসিক করার যে পরিকল্পনা, এটি স্রেফ অর্থর একটা ব্যাপার আছে এখানে। পুরনো গ্রাহকদের এই ভোগান্তি ও অনিশ্চয়তার সুরাহা না করেই 2026-27 অর্থ বছরে প্রায় 6,706 কোটি টাকার নতুন 3 মেগা প্রকল্প হাতে নিয়েছে সিডিএ। প্লট করলে আমি এত কাঠা করে কিনবো, এত কাঠা করে বেচবো, আমার এত বেনিফিট হবে, আমার তহবিলে এত জমা হবে। অমুক মন্ত্রীকে প্লট দিতে পারবো, অমুক এমপিকে প্লট দিতে পারবো, অনেক বড় ব্যবসায়ীকে প্লট দিতে পারবো,
অন্তত প্রভাবের লেনদেন হতে পারে, অর্থের লেনদেন হতে পারে। এগুলির জন্যই প্রজেক্টগুলি করা হচ্ছে বলে আমার বিশ্বাস। নগর পরিকল্পনাবিদদের এমন অভিযোগের মুখে অবশ্য আবাসন কৌশলে পরিবর্তনের আভাস দিচ্ছে সিডিএ। খালি জায়গা না থাকায় এবার আর প্লট নয়, ফ্ল্যাট বিক্রির বিষয় ভাবছে সংস্থাটি। এবড়োথেবড়ো কোনো প্রকল্প আমরা হাতে নেব না। 3 ভাগে আমরা ভাগ করেছি। উচ্চ আয়ের লোকদের জন্য আমরা এক ধরনের ভবন করে, মধ্য আয়ের লোকদের জন্য তাদেরকেও একটা ঠিকানা করে দেওয়ার জন্য, আর নিম্ন আয়ের লোককে আমরা বেশি প্রাধান্য দেব। তাই চট্টগ্রামবাসীর দাবি, বছরের পর বছর ঝুলে থাকা পুরনো প্রকল্পগুলোতে ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত করুক সিডিএ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের আনোয়ারায় কাল উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ। কর্ণফুলী নদীর পূর্ব তীরে প্রায় 783 একর জমির উপর G2G ব্যবস্থাপনায় এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হতে পারে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ভূমি অধিগ্রহণ। ডেভেলপার চুক্তি সইয়ের পর শুরু হবে মূল অবকাঠামো নির্মাণের কাজ। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। 1 দশকের সেই পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 4189 কোটি টাকা। এর মধ্যে 2467 কোটি টাকা বৈদেশিক ঋণ সহায়তায় এবং 1722 কোটি টাকা সরকারি অর্থায়ন। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে 2027 সালের জানুয়ারি থেকে 2031 সালের ডিসেম্বর পর্যন্ত। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এটা বড় ধরনের অগ্রগতি হবে এবং আমাদের শিল্পায়ন হবে এবং আমাদের অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বাংলাদেশে বিনিয়োগের জন্য বর্তমানে সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা যেন সফল হয়। সরকার যে আরও বিদেশি বিনিয়োগ আশা করছে সেটার জন্য একটা উদাহরণ হিসাবে থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, সেই সাথে চট্টগ্রাম হয়ে উঠবে একটি আধুনিক শিল্পের লজিস্টিক হাব। আমার আনোয়ারা কর্ণফুলীতে যে শিল্পের যে জাগরণ শুরু হবে ইনশাল্লাহ, এখানে $500 মিলিয়ন ইনভেস্টমেন্টের একটা পরিকল্পনা আছে। প্রকল্প সাইনের পরে এগুলো কার্যক্রম শুরু হবে এবং কার্যক্রম শুরু হয়ে গেলে কর্ণফুলী শুধু আনোয়ারা না, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে এক মস্ত বড় একটা শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পাবে নতুন মাত্রা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ওটি ইসরাত নামে একটি অয়েল ট্যাঙ্কারে অভিযান চালিয়ে 12,700 লিটার চোরাই ডিজেল সহ চক্রের 6 সদস্যকে আটক করেছে নৌপুলিশ। গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানের সময় ডিজেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ট্যাঙ্কারে থাকা ডিজেল জব্দ করা হয়েছে। এর আনুমানিক মূল্য 14,60,000 টাকা। এছাড়া জব্দ করা অয়েল ট্যাঙ্কার ও পাম্প মোটর সহ উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় 1,14,00,000 টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, অবৈধভাবে সংগ্রহ করা ডিজেল ট্যাঙ্কারে ভর্তি করে বিক্রির উদ্দেশ্যে বাংলাবাজার ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা 48 ঘণ্টার হরতাল চলছে। সকাল থেকে হরতালের সমর্থনে বালুটিলা বাজার, চিকনছড়া বাজার সহ উপজেলার অন্তত 25টি স্থানে পিকেটিং ও বিক্ষোভ মিছিল হয়েছে। ফলে ঢাকা, ফেনী, খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের একাধিক টিম সতর্ক অবস্থানে রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিরখিল এলাকায় নুরুল ইসলাম নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। পুলিশ জানায়, নুরুল ইসলামের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদক সহ একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, নুরুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি একই এলাকার যুবক নাইম হত্যার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে রাতে বাগবিতণ্ডার এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা নুরুলের বাড়িতে আগুন দেয়। ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রামের খুলশীতে মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। তাদের মধ্যে ডবলমুরিং থানার উপ পরিদর্শক মবিনুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। আহত অপর পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। শনিবার রাত 8টার দিকে খুলশীর আমবাগান এলাকায় তাদের উপর হামলা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় 17 মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী আলমগীরের সহযোগীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় এসআই মবিনুলকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়। হামলায় আরও 1 পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। চট্টগ্রাম ও রাঙামাটিতে দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারীদের চাকরির আইনি নিশ্চয়তা ও আউটসোর্সিং কার্যক্রম বন্ধ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, দাবি মেনে নেওয়া না হলে 9 আগস্ট অর্থ সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। এদিকে রাঙামাটিতে বক্তারা চাকরিচ্যুতদের পুনর্বহাল, আউটসোর্সিং বন্ধ এবং নীতিমালা 2025 বাতিল করে স্থায়ী নিয়োগের দাবি জানান। বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 135টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলার ক্রাইখাং পাড়ায় এই উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরি। গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথ উদ্যোগে এই সহায়তা দিয়েছে। আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন বিবেচনায় সহায়তা দেওয়া হয়েছে, যেন দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় তারা কিছুটা স্বস্তি পায় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। প্রোগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।